চলো গল্প শুনি বাই শচীস্মিতায় তোমাকে স্বাগত। আজ আমি তোমাদের যে ছোট গল্পটি শোনাবো সেটি বাণী বসুর লেখা রূপতরাশী। তো চলো শুরু করা যাক। খবরটা চন্দন আমাকে দিয়েছিল। তীর্থঙ্কর ডেড অ্যান্ড গন। সন্দেহ করা হচ্ছে সুইসাইড। সন্দেহ কেন? সঠিক খবর নেই। কোনো নোট নাকি রেখে যায়নি, অন্তত পাওয়া যায়নি। তবে কারণ আছে যথেষ্ট। উষা রামস্বামী FRCS করতে ইংল্যান্ড গেছে এবং সময় মতো ফিরছে না। রটনা উষা সেখানে খুব শিগগিরই বিয়ে করছে সাম আয়ারকে। এরকম যে ঘটে না তা নয়, চারিদিকে ঘটছে আকছার, কিন্তু সেগুলো আর এটা ঠিক এক নয়। খবরটা আমার কাছে বিস্ময়কর, বিনা মেঘে বজ্রপাতের মতো। তীর্থঙ্করের কাছে ঠিক কী এবং কতটা হতে পারে আন্দাজ করতে পারছি না। মাথার উপর আকাশ ভেঙে পড়া, না পায়ের তলার মাটি সরে যাওয়া, কি জানি। দুটো একসঙ্গে হওয়া বিচিত্র নয়। তা সে যাই হোক, একটা প্রতিভাবান, স্বাস্থ্যবান, প্রাণবন্ত ছেলে তাই বলে সুইসাইড করবে আজকের দিনে? এ আমি ভাবতেও পারি না। লজ্জা লজ্জা হওয়া উচিত তীর্থঙ্কর দাশগুপ্তের। কিন্তু একজন মৃত মানুষ আর কি করে লজ্জা পাবে? তার বদলে আমি লজ্জা পেয়েছিলাম। তৎক্ষণাৎ ঘুরে দাঁড়িয়ে বাড়ি চলে এসেছি। এমনিতেই সারা সপ্তাহ নিঃশ্বাস ফেলবার ফুরসত নেই। রবিবারও আমি চেম্বার বন্ধ রাখি না। রবিবার চন্দন বসে, ও অফ নেয় শনিবার। শনিবার সন্ধেবেলা ওকে ঢুকতে দেখে অবাকই হয়ে গিয়েছিলাম। তখন শেষ রোগীকে প্রেসক্রিপশন দিচ্ছি। বললাম, দাঁড়া। বাচ্চাটাকে নিয়ে ওর বাবা চলে গেল। তখন বলল, টেবিলের উপর হাত। আমি বোধহয় 2 সেকেন্ড দাঁড়িয়েছিলাম, তারপর কোনো দিকে তাকাইনি। স্রেফ ভেতরে চলে এসেছিলাম। চন্দনের হতভম্ব মুখটা আমি দেখিনি। আমার দরজা বন্ধ করে দিই। হাত মুখ ধুইনি, অ্যাপ্রনটা খুলে ফেলতেও মনে ছিল না। মা যখন বাইরে থেকে দরজায় টোকা দিল, বলল, চন্দন এসেছে, তখনই ওর হতভম্ব মুখটা আমার চোখের সামনে ভেসে ওঠে, যে মুখটা আমি দেখিনি। দরজা খুলে দাঁড়ায়। চন্দন বলে, কিরে, কাঁদছিলি? বাজে বকিস না। একটা প্রমিসিং ইয়াং ডক্টর একটা বাজে মেয়ের জন্য। ইস, আমার লজ্জা করছে। যাবি না? চন্দন আমার চোখে চোখ রেখে বলেছিল। কোথায়? ওর বাড়ি কিংবা শ্মশান? কি যে বলিস, আমি কোথাও যাচ্ছি না। সবাই যাচ্ছে, কিন্তু তীর্থঙ্কর দাকে শেষ দেখা দেখতে আমরা যাব না? এটা হয়? তুই জানা, কে বারণ করেছে? আমাকে বিরক্ত করিস না। একটু দাঁড়িয়ে থেকে চন্দন চলে গিয়েছিল এবং আমি আবার আমার ঘরের দরজা বন্ধ করে দিই। সে সময়টা কি করছিলাম এখন মনে করতে চেষ্টা করি, পারি না। খুব সম্ভব শুধু উপর হয়ে পড়েছিলাম, কাঁদিনি। আমার ভেতরটা কেমন ফাঁকা হয়ে গিয়েছিল, যেন এক ধাক্কায় কে আমাকে তুলে নিয়ে মহাশূন্যে নিক্ষেপ করেছে। অদ্ভুত অস্বস্তিকর হালকা হয়ে গেছি। নিজেকে নিয়ন্ত্রণ করতে পারছি না। উল্টে যাচ্ছি, পাল্টে যাচ্ছি। তারপরে সেই মহাশূন্যেই আমার ভেতর এক ক্রোধ জন্ম নিল, বিশাল ক্রোধ। উষা রামস্বামী, তোমাকে আমি কোনো দিনও মাপ করব না। চিরকাল ঘেন্না করব, নিখাদ ঘৃণা। বিশ্বাসঘাতিনী। তবে তুই নিলি কেন? কেন নিলি? আমি আমার শপথ রেখেছি, ওর সঙ্গে কোনো সম্পর্ক রাখিনি। ওর ইমেল আমি পড়িনি, জবাব দেয়া তো দূরের কথা। আস্তে আস্তে থেমে গেছে মেল আসা। নিশ্চিন্ত হয়েছি। কুৎসিত স্মৃতি বানান ভুলের মতো রবার দিয়ে ঘষে ঘষে মুছে ফেলাই তো ভালো। ভেবে দেখতে গেলে উষার স্মৃতি তো পুরোপুরি কালোই। ও কোনোদিনই আমার বন্ধু ছিল না, এক স্কুলে পড়লেও। সত্যি কথা বলতে আমি ওকে পছন্দই করতাম না। তীক্ষ্ণবুদ্ধি মেয়েরা অনেক সময় বিশ্রী উন্নাসিক হয়, ধরাকে যেন সরা জ্ঞান করছে। চেহারাটা ওর কেমন খরসান ছিল, খসখসে কালো, কুচি কুচি চুল, মাথাটা এতখানি হয়ে থাকতো, দৃষ্টিটা বড্ড কটকটে, বিশ্রী ছেলে ঘাসা ছিল। হ্যাঁ, গাদা বয়ফ্রেন্ড ওই বয়সেই।
পেইং গেস্ট থাকতো কোথাও, তার পুরো সুযোগটা কাজে লাগাতো। এগুলো কারো ভালো লাগাবার কথাই নয়, যদি সেও না ওই পদের হয়। মেডিকেলে ওকে দেখে আমি মোটেই খুশি হইনি। প্রথমে আলাদা ঘর ছিল, কিন্তু যখন এক ঘরে থাকতে হবে জানতে পারলাম তখন প্রমাদ গুনলাম। কিন্তু আশ্চর্য হয়ে দেখলাম ও যেন খানিকটা বদলে গেছে, আগের থেকে অনেক নম্র, সংযত। আলাপটা ডাক্তারি বিদ্যার অথৈ সাগরে সাঁতার কাটতে কাটতেই শুরু হলো। তারই মাঝে মাঝে ও অনেক নিজের কথাও বলে ফেলতো। ওর মা মারা গেছেন, বাবা আবার বিয়ে করেছেন, থাকেন কুড্ডালুর বলে তামিলনাড়ুর একটা জায়গায়। ডাক্তার। ওর মামার বাড়ি দক্ষিণ কলকাতার লেক অঞ্চলে, কিন্তু এখন আর সেখানে কেউ নেই। ও কলকাতায় পড়াশোনা করতো মামার বাড়িতে থেকে, তাই থেকেই গেছে। ছুটিতেও বিশেষ বাবার কাছে যেত না। কে জানে কি জটিলতা সেখানে। কত প্রেম করেছে, ওর ভাষায় ফান, সেসবও বলতো কখনো, কিন্তু আসল কথাটা ও আমাকে কোনো দিনই বলেনি। সেটা আমি আবিষ্কার করি। গান গাই বলে সোশ্যালে বা অন্য কোনো ফাংশানে আমার সবসময় একটা বড় ভূমিকা থাকতো। কিছু হলো না হলো হারমোনিয়াম নিয়ে বসে যাব, তবে আমার ভূমিকা শুধু গাওয়ার। সমস্ত ফাংশন পরিচালনা বা প্রযোজনা যাই বলুন করতোই তীর্থঙ্করদা। আমরা অবশ্য দাদা টাদা বলতাম না। ও ছিল জয়েন্টের টপার, দুর্দান্ত ব্রিলিয়ান্ট ছেলে ছিল। আমি কোনো ক্রমে জয়েন্টটা পেরিয়েছি। ওর সঙ্গে আমার চেনাশোনাটা গান বাজনার সূত্রে। শান্তিনিকেতনের ছেলে তো, বরাবর বসন্ত উৎসবের খোলদার খোল থেকে শুরু করে সব অনুষ্ঠান করে করে পুক্ত। আমার মতো তালিমি গান হয়তো জানতো না, কিন্তু ওর মিউজিক সেন্স ছিল খুব ভালো। অনুষ্ঠানগুলো ওর হাতে অদ্ভুত দাঁড়াতো, বিচিত্রা অনুষ্ঠানই, কিন্তু গান, আবৃত্তি, পাঠ, নাটক, নাচ সব নিয়ে একটা নতুন ধরনের ব্যান্ড বলা যায়। আমরা তখনও ফার্স্ট MBBS ও ফাইনাল ইয়ার। সেবারেরটা হলো এক অদ্ভুত জিনিস, একেবারে অন্য জাতের কনসেপ্ট। বললে লোকে মারতে আসবে, হিংটিং ছট র্যাপের স্টাইলে গাওয়ালো। ও আমার বাংলা রে বলে ভাটিয়ালি সুর ছাড়ল বেশ খানিকক্ষণ। তারপর ধরে ফেললো রূপসী বাংলার কবিতা, ঢুকলো আবল তাবুল। আবু সঈদ আয়ুবের প্রবন্ধ, চণ্ডালিকার অংশ, গঙ্গা আমার মা, পদ্মা আমার মা, কপালকুণ্ডলা, জুলিয়াস সিজারের হত্যা করে টোরে হঠাৎ ধরে ফেললো আমি এত যে তোমায় ভালোবেসেছি। আমাকে গাইতে হবে, তবু মনে হয় সে জানে গো কিছু নয়, কেন আরও ভালোবেসে যেতে পারে না হৃদয়। ধুয়োগুলো সব ডুয়েট, অন্তরা যদি ও, তো সঞ্চারী আমি। শেষ হলো যখন, তখন সকলেই অসম্ভব মুগ্ধ, অভিভূত। ছাত্রদের ফাংশন, কিন্তু স্টাফ অনেকেই ঢুকে পড়তেন। অনুষ্ঠান শেষ, ফিরছি, রাত হয়েছে, ভেতরটা বুঁদ হয়ে আছে। আমি যেন আর এ জগতে নেই। মাথার উপর তারার আলো, আর নিচে আমার আলোয় আলোময় মন, পরস্পরে লগ্ন। আমাকে ঘিরে ঘুরছে একটা মোহময় সঙ্গীতের উল্লাস। কাজ ছমছম করছে কেমন, যেন এক্ষুনি আকাশ থেকে নেমে আসবে কেউ, আসতে থাকবে আমার পেছন পেছন। সত্যি কি? অনুচ্চারিত প্রশ্নটা শূন্যকে ফিরিয়ে দিই। তুমি রাখো আমার অস্ফুট প্রশ্ন, অস্ফুটতর প্রত্যাশা। প্রথমে খেয়ালই করিনি, পেছনে কার পায়ের শব্দ যেন চুপি চুপি আসছে। কেমন রোমাঞ্চ হয়, অত চুপি চুপি কেন? পদধ্বনি, কার পদধ্বনি? বর্ষা। একটা ধাক্কা খেয়ে জেগে উঠি, মেয়ে গলা, চেনা চেনা কিন্তু অচেনা। কে ডাকছে? মেডিকেল কলেজ ক্যাম্পাসে আমার সামনে উষা রামস্বামী। মানুষের গলা এভাবে বদলে যেতে পারে? হোস্টেলে ফিরবে তো? কোথায় আকাশ থেকে নেমে আসা আলোর দূত, আর কোথায় উষা রামস্বামী? আমার গলায় বোধহয় একটু বিদ্রুপই এসে গিয়েছিল। কোথায় আর যাব? পার্ক স্ট্রিট, EM বাইপাস? আমার শোনা ছিল এইসব জায়গায় উষা আর তার বয়ফ্রেন্ডদের রঙ্গভূমি। ও কিন্তু বিদ্রুপটা খেয়ালই করল না।
বলল, চলো তোমার সঙ্গে যাই। মেজাজটা নষ্ট করে দেবার জন্য ভেতরে ভেতরে আমি খুবই বিরক্ত, কিন্তু মুখে তো দেখাতে পারি না। উষাদের জাত হলে অবশ্যই পারত কর্কশ ভঙ্গিতে বলতো, হোয়াটস দ্যাট টু ইউ। কিছুদিনের মধ্যেই ওর সিট চেঞ্জ করে আমার ঘরে চলে এলো। কী করে ব্যাপারটা দাঁড় করালো জানি না, কিন্তু লিপি নামে বর্ধমান থেকে আসা ভালো মানুষ মেয়েটি অন্য ঘরে চলে গেল, তার জায়গায় এলো উষা। খুব বিরক্ত হয়েছিলাম, কিন্তু যে আমার রুমমেট হয়ে এলো সে অন্য উষা। লাল স্কার্ট, সাদা ব্লাউজ পরা। যে উদ্ধত উষা ডিবেট, কুইজ সবেতেই ঝকমক করত, অথচ বেশিরভাগ টিচারই যাকে ঔদ্ধত্য আর নষ্টামির জন্য পছন্দ করতেন না, সেই উষা আমাকে মুগ্ধ গলায় বলল, বর্ষা, আমি যে তোমাকে কি অ্যাডমায়ার করি। কি অপূর্ব গলা তোমার, কি করে এমন গাও। উষা যে গান টান এত ভালোবাসে, শুধু গানের কারণে কাউকে অ্যাডমায়ার করতে পারে, তা সত্যিই আমার ধারণা ছিল না। বরাবরই বলছি এরা আলাদা জাতের মেয়ে, ওদের মূল্যবোধ আমাদের সঙ্গে মেলে না। বুদ্ধি যুক্তি যেন তেন প্রকারেণ ভোগ, নিজেকে সবসময় শ্রেষ্ঠ ও নির্ভুল মনে করা দুষ্ট আত্মবিশ্বাস, এই সব এদের বর্ণমালা। আমরা দুজন দুই গ্রহের বাসিন্দা। উষার সম্পর্কে সত্যি বলতে কোনো কৌতূহল পর্যন্ত আমার ছিল না। আমাকেও লক্ষ্য করবার মতো কেউ মনে করে এও আমার জানা ছিল না। লোকে বলে আমি দেখতে সুশ্রী, গানটাও ভালোই শিখেছি, আমার স্বভাবও মিশুক, বন্ধু বান্ধবের অভাব নেই, কিন্তু আমার আত্মসম্মান জ্ঞান আছে। আমি সীমায় বিশ্বাস করি। অনেকেই আমায় অ্যাডমায়ার করে, প্রেমিক টেমিক আমি পাত্তা দিই না। তবে এসব কোনো ব্যাপার নয়, হ্যাঁ পার্টি আমি নই। উষা সার্কেলের কেউ এসবের জন্য আমায় হিংসা করবে না। আমি যদি সুশ্রী হই, উষারা হলো তুকর স্মার্ট, প্রচণ্ড বহির্মুখ, সারাদিন হই হই করবে, সারা সন্ধে পার্টি, রাত জেগে পড়ে টপ জায়গাটি ঠিক দখলে রাখবে। যদি না থাকে সেটাই হবে দ্বিতীয় অহংকারের জায়গা। বলবে জীবনটা বুকওয়ার্ম হয়ে কাটাবার নয়, উপভোগ করবার। উপ দিয়ে যেমন ভোগ হয়, তেমন উপপতি উপপত্নী এসবও হয়ে থাকে। কোনো উপতেই না বলার মতো ঠুনকো মরালিটি ওদের নেই। এক কথায় লোককে অপদস্থ অপমান করে কাঁদিয়ে ছেড়ে দিতে পারে। নিজেদের শ্রেষ্ঠত্বে এদের আস্থা আকাশ ছোঁয়া। সেই উষা এক রাতে কেমন তারা তারা চোখে আমার দিকে চেয়ে বলে, তুমি যখন স্টেজে গাইছিলে তোমাকে রূপকথার মানুষ বলে মনে হচ্ছিল। আমি বোধহয় খুব খারাপ, কেননা এতেও আমার মন গলল না। মনে বললাম, রূপকথায় আবার কিছু রাক্ষসীও থাকে, তুমি তাই নও তো? সত্যি, কিন্তু ওর চেহারার মধ্যে একটা অস্বাভাবিক আগ্রাসিতা ছিল, সেটা বড় ভীতিকর। মুখে হেসে বললাম, এখন তো মাটিতে নেমে এসেছি, এখন আশা করি আর লাগছে না। আসলে আমার অতিরঞ্জন ভালো লাগে না, চাটুবৃত্তি মন নই। উষার আমার চাটুকারিতা করার কোনো কারণ নেই, তবু আমি এসব পছন্দ করি না। হঠাৎ একদিন আবার বলল, তোমার ডাইমেনশন পাল্টে গেছে বর্ষা। মানে আমি বলতে চাইছি, ডাইমেনশনটা ছিলই, আমার জানা ছিল না, দেখতে পাইনি, অন্ধ ছিলাম। তাহলে তুমি বোধহয় পাল্টে গেছো উষা, আমার অন্য মাত্রা টাত্রা কিচ্ছু নেই। আমি প্রসঙ্গটাই ঝেড়ে ফেলে দিতে চাই, কিন্তু ও ছাড়লে তো। ভাবুক মুখে বলল, পাল্টে গেছি, হয়তো তাই। কিশোরী থেকে তরুণী হয়ে উঠছি, দেহে মনে কিছুটা রোমাঞ্চ, কিছু বদলের রেশ তো লাগবেই। সেই শারীরবৃত্তীয় কারণেই হয়তো উষার চামড়ায় চিকন ভাব এলো, চোখে কোমলতা, ভাবভঙ্গিতে সংযম, কাটকাট ভাবটাও উধাও, এবং আমার সঙ্গে ওর ঘনিষ্ঠতাটাও লাভ দিয়ে দিয়ে বাড়তে লাগলো। হোস্টেলে তো একসঙ্গে আছি, ক্লাসেও একসঙ্গে, পড়াশোনা করছি একসঙ্গে, সুবিধেই হচ্ছে আমার। উষা খুবই মেধাবী, সব কিছুই ওর থেকে আস্তে আস্তে আমি শিখছি। কেউ যদি আমাকে এত ভালোবাসে, আমাকে তো একটু ফিরিয়ে দিতে হবেই।
উষা আমার চন্দননগরের বাড়িতে ছুটি ছাটাই আসতে চায়। ঠিক আছে, আসুক। বেচারি পরিবার কাকে বলে, মা বাবা ভাই বোনের কী সুখ তা জানে না। সেই টানে ও এসে বসে আমার মায়ের কাছে, দিদিমার কাছে। বাবারও দেখি খুব ন্যাওটা হয়ে উঠছে। আমাদের বাড়ি চন্দননগরের বহু পুরনো পরিবার। বাবা স্থানীয় মিউজিয়ামের কিউরেটর। এখানকার সব মহলেই বেশ সম্মানিত মানুষ। বাবার সঙ্গে গিয়ে মিউজিয়াম দেখে এলো, স্ট্যান্ডে বেড়ায় মায়ের সঙ্গে। মাসিমা, আপনাদের বাঙালি আচার বিচার ধরন ধারণ আমার খুব ভালো লাগে। কি যেন মশলা দেন শুক্তোয়, এটাকে কি বলে, কচুর শাক? দারুণ খেতে। আমরাও কিন্তু খুব নারকেল খাই। জানেন দিদিমা, আমাদের অমিল একটাই, আমরা মাছটা খেতে পারি না। তবে রাঁধতে আমার কোনো অসুবিধে নেই। রাঁধতেই বা তোমাকে কেন হবে গো মেয়ে? দিদিমা বলেন, ডাক্তার মানুষ, বরাবরই নিরিমিষে জাত, তার উপরে মাছ যেন রাঁধতে না হয়। আমার কোনো অসুবিধে নেই, তাড়াতাড়ি যোগ করে উষা। আমার মামার বাড়ি তো কলকাতায়, বরাবর মাছের গন্ধ শুকে মানুষ। বুঝলেন দিদিমা? বাঙালি বাড়ির রীতি নীতি রহন সহন ও খুঁটিনাটি জানতে চায়, শিখে নেয় ঠিক যতটা মন দিয়ে হাড় বা মাংসপেশির হিসেব মুখস্থ করে তেমন করেই। মা বলে, ঠিক যেন আমাদের ঘরের মেয়ে। দিদিমার মুখে কিছু আটকায় না, বলেন, দেখতেই যা রাক্ষসীর মতো। আহ মা, এগুলো বলো না। আমার মা নিজের মাকে বকে। আমিও দিদিমাকে বোঝাতে চাই, সৌন্দর্যের সংজ্ঞা এখন পাল্টে গেছে। বুদ্ধি, মেধা, ব্যক্তিত্ব, আত্মবিশ্বাস, এগুলোও সৌন্দর্য। চন্দন যেহেতু আমাদের প্রতিবেশী ও আমাদের সর্বঘটে কাঁঠালি কলা, দিন রাত্রির হাজির। মায়ের দিদিমার ফরমাস খাটছে, বাবার কাজ করে দিচ্ছে। ডাক্তারি পড়ার মতন কঠিন কাজ করে যেও কী করে এইসব সামলায় কে জানে। কেন এগুলো করিস? অমনি চোখ মোটকে বলবে, তোদের বৈঠকখানার পাশের ঘরখানা না দিব্যি, জেঠুকে ভুলিয়ে ভালিয়ে ওটাতে যদি চেম্বার করতে পারি না, আর দেখতে হবে না। মাঝখানে পার্টিশন, এপাশে চেম্বার, ওপাশে ওয়েটিং রুম, এসি চলবে, ম্যাগাজিন থাকবে ফার্স্ট ক্লাস একটা র্যাকে। ইন্টেরিয়র ডেকোরেশন যদি তুই না করিস তো প্রফেশনাল লোক দিয়ে করাবো। হেই আমার ধান্দা, বুঝলি না? চন্দনের সঙ্গে তীর্থঙ্কর দাও চটি ফটাস ফটাস করতে করতে হাজির হয় হোস্টেলে। এই বর্ষা, এটা করে দে তো, ওটা করে দে তো, একটা নোটেশন বুঝিয়ে দিবি? দাঁড়া বার করি। পারবো না, আমি এখন ফার্মালোকাজ নিয়ে হাবুডুবু খাচ্ছি, আমাকে দেখলেই তোমার ফরমাস পাই না? ও ও আমাদের চন্দননগরের বাড়িতে আসে, জমিয়ে বসে একেবারে। আমাদের দোতলা ছাদটা গঙ্গার মধ্যে ঝুলে আছে মনে হয়। এটা সবারই খুব প্রিয়। জমিয়ে বসে বলবে, পুরো কোরিওগ্রাফিটা বলে ফেলছি, সুরগুলো গান প্লাস করে তোকে শোনাচ্ছি, নোটেশন কর, সাবধানে করবি কিন্তু। ওই ছাদে আমাকে বাউল গাইতে হবে আর উনি ঘুরে ঘুরে নাচবেন। ডান হাতটা আবার ওপর দিকে তোলা থাকবে, যেন একতারা ধরে রয়েছে। আমার মায়ের আবার এটা ভীষণ পছন্দ। বলবে, রবীন্দ্রনাথকে মনে পড়ে যাচ্ছে। ও মা, তুমি পারো, রবীন্দ্রনাথকে তুমি দেখেছ? তাতে কি, মনে পড়তে অসুবিধে কি? খুব খুশি টুশি হয়ে তীর্থঙ্কর বলবে, এটা যা বললেন না মাসি, লাখ কথার এক কথা, মনে পড়তে অসুবিধে কি? তুমি কি শেষ পর্যন্ত ডাক্তার হবে, নাই সুরকার, গীতিকার, অ্যাক্টার? আমি বলি, বোধ বোধ এভরিথিং এভরিথিং। আমাদের বাড়িতে আয়, তোকে গানগুলো তোলাবো। কোথায় এজরেজ লাগবে, কোথায় বাঁশি, দিদিও থাকবে বলেছে। এই রকম সেই প্রাণবন্ত দিল খোলা তীর্থঙ্কর। যাক, উষা ইদানিং আমার সঙ্গে আঠার মতো লেগে আছে। রাতে ক্রিম মাখতে মাখতে বলল, ইস, আমি যদি তোমার মতো হতাম। আয়নার মধ্যে দিয়ে ওর দিকে চাই, আমার মতো আদর্শই যদি কাউকে করতে চাও তো আর একটু উঁচুতে তার বাঁধো উষা। আহা, সে ধরো বলতেই পারি সিস্টার নিবেদিতাকে আমি সবচেয়ে বেশি শ্রদ্ধা করি, কিংবা ইন্দিরা গান্ধী এক ওয়াজ অ্যান এক্সপ্রেশনাল লেডি। কিন্তু ওদের মতো তো আমি হতে চাইছি না।
ও আমার দিকে সরে এসে বলল, কত সুন্দর যে তোমার কোমর, যদি জানতে। কথা বলবার সময়ে চোখ দুটো কীরকম চিকচিক করে। দু চারটে চুল চোখের উপর এসে পড়ে। তুমি জাস্ট 2 আঙ্গুল দিয়ে সরাও। কি সুন্দর তোমার আঙ্গুল বর্ষা। তুমি পালিশ দাও না কেন? আমার ভালো লাগে না। ওর স্তুতি শুনতে শুনতে অবাক হয়ে বললাম, তোমার নখের শেপ কি সুন্দর, গোল গোল, পিঙ্ক, আয়নার মতো ঝকঝক করছে একেবারে। চন্দন বরাবরই আমার খুব বন্ধু। কোমরটুকু বাদ দিয়ে বাকিটা ওকে বলতে তো রেড়ে করে উঠল, সেরেছে রে, এ নিঘাত লেসেরিয়ান। সাবধান বর্ষা। আমার গা শিরশির করতে লাগলো। সত্যি, এক রুমে থাকি, এক এক সময় উষা আমার খাটে উঠে আসে বই নিয়ে, কিংবা আমি ওর খাটে পড়তে পড়তে কোলে মাথা ডুবিয়ে দিই। কোমরটা আলতো করে জড়িয়ে ধরে। আমি ছটফট করে উঠি, ওহ উষা প্লিজ, আমার গরম হচ্ছে। একদিন হঠাৎ আমার মনে হলো উষা যেন কেমন আমায় শোঁকে। কুকুর যেমন ঘ্রাণ নির্ভর, মনিবের জামা কাপড়েও মনিবের গন্ধ শোকে, সেই রকম। উষা কাছে এলে একটা অস্বস্তিকর অনুভূতি হয় আমার। ও যেন ঘ্রাণ নিচ্ছে। আমার কি কোনো বিশেষ গন্ধ আছে? আমি কিন্তু গরমকালে দিনে 3 বার চান করি। ট্যালকম মাখি, কিন্তু 12 মাস গ্লিসারিন সাবান। তেল মাখি না, যদি বা মাখি গন্ধহীন পাতলা নারকেল তেল। পরদিনই মাথা ঘষে ফেলি। ট্যালকমটা পাল্টে ফেললাম। তবু উষার কুকুর শোকা গেল না। একদিন বলেই ফেললাম, কি শোকো বলো তো উষা? ও চমকে উঠল, কোথায়, কি? না তো। আমার গায়ে জামা কাপড়ে কোনো বিশেষ গন্ধ? তোমার ভালো লাগে তো প্রেজেন্ট করবো একটা। প্রশ্নটা রূঢ়তা ঢাকবার জন্য আরও শেষের কথাগুলো বললাম। অসম্ভব লজ্জিত অপ্রস্তুত হয়ে পড়ল উষা। এটাও ওর চরিত্রের সঙ্গে যায় না। এরা লজ্জা কুণ্ঠার ধার ধারে না। এভাবে কেউ চার্জ করলে উল্টে এমন অপমান করবে যে তার হয়ে যাবে একেবারে। কিন্তু উষা কেমন বদলে যাচ্ছে, কেমন একটা নম্র বিনত ভাব। সত্যি উষা অন্য মানুষ হয়ে যাচ্ছে। খেয়াল করে দেখি উষা আজকালকার সালোয়ার কামিজ পরছে। আমার কাছ থেকে শাড়ি পরা শিখতে চাইল। সবাই শাড়ি ছাড়ছে, তুমি এখন ধরবে? আমি অবাক। মোটেই শেখাবো না। ইউ লুক সো বিউটিফুল ইন আ শাড়ি। তবে আমাকে বোধহয় ভালো দেখাবে না। কে বলেছে? শাড়িতে ভালো দেখায় না এমন মেয়ে ভূভারতে নেই। এবং কিমাশ্চর্যম, একদিন শুনি উষা বাথরুমে গলা ছেড়ে গান গাইছে। গলাটা মন্দ না, খসখসে গলার একটা চার্ম আছে। কিন্তু কি গাইছে উষা! না বুঝে কারে তুমি ভাসালে আঁখি জলে, এটা আমার প্রিয় গান। হোস্টেলে রবীন্দ্র জয়ন্তী করলাম, তখন গেয়েছিলাম। তোয়ালের সাবান নিয়ে উষা ঘরে ঢুকল। লক্ষ্য করলাম উষার চলনটা পাল্টে গেছে। ও ঢুকলো, আমার মনে হলো এইরকম হাউসকোট গায়ে জড়িয়ে খোলা চুল, তোয়ালে আর সাবান হাতে কাকে যেন আমি আসতে দেখেছি। খুব চেনা আমার। তারপরে দেখলাম পা দিয়ে পেছনের শাড়ি ঠিক করছে টেনে টেনে, কুচি পাট করছে। অবিকল যেন কার মতো করে আঁচলটা বাঁ কাঁধে রাখল, খানিকটা খসে যেতে দিল, পিন লাগালো, এবং এবং একটা ছোট্ট লালচে টিপ দিল কপালে। আমি কি এবার অজ্ঞান হয়ে যাব? হঠাৎ শাড়ি! কোথাও যাচ্ছ উষা, কোনো পার্টি? চন্দন রঙে টাঙ্গাইলে টিয়া সবুজ পাড়, সরু জড়ি টানা, সবুজ বুটি। উষা হঠাৎ কেমন হয়ে গেল। ঠিক পার্টি না, যাচ্ছি একজনদের বাড়ি। ও বেরিয়ে যাবার পর খটাখট করে আমার মাথায় কি কতকগুলো টুকরো জোড়া লেগে গেল। আমি ঠিক আমার মতো করে বেরোলো উষা বাথরুম থেকে। আমার গান গাইছিল, আমার মতো করে শাড়ি পরল। আমরা লম্বায় সমান সমান। ওর ধরনটা একটু চওড়া হাড়ের, আমি পাতলা। ওর চুল কুচি কুচি, ক্লিপ দিয়ে আটকে রাখে। আমার একটু ঢেউ আছে চুলে, মাঝপিঠ অবধি। একটা বিনুনি করি সাধারণত। ও কালো, আমায় তো লোকে ফর্সাই বলে। দুজনের প্রচণ্ড অমিল,
চেহারায়, ব্যক্তিত্বে, পছন্দে অপছন্দে, পরিবার ও সামাজিক দিক থেকেও। উপরন্তু উষা খুব মেধাবী মেয়ে, আমি সাধারণ। তবু কোনো অজ্ঞাত কারণে উষার আমাকে এত ভালো লেগেছে যে ও সমানে আমাকে নকল করে চলেছে। হয়তো আমার গর্বই হওয়ার কথা, কিন্তু বদলে আমার কেমন গা ছমছম করতে লাগলো। রূপকথার গল্পে আছে না, এক রাক্ষসী রানীকে খেয়ে রানী হয়ে বসেছিল, কেউ বোঝেনি। সেই গল্পটা আমার মনে পড়তে লাগলো। আমি আর উষার সঙ্গে থাকবো না, উষা আমাকে খেয়ে ফেলেছে। এই সব কথা অন্য কাউকে বললে স্রেফ আমাকে পাগল ঠাউরাবে। তবু এক দুর্বল মুহূর্তে চন্দনকে বলে ফেলি। অমনি ভুরু কুঁচকে বলল, এ তো ভালো খবর রে, হেমা মালিনীকে নকল না করে তোকে নকল করছে। তোর তো ওজন বেড়ে যাওয়ার কথা, আমারই ছাতি ফুলে যাচ্ছে। সত্যি বলতে কি, তোকে তো লোকের আইকন বানানোরই কথা। এই দেখ না, আমি বানিয়েছি। তবে আমি তো আর শাড়ি টিপ পরতে পারি না। বল, পারি? ইয়ার কি হচ্ছে? আমি এক তাড়া মারি। চন্দন মাথাটা চট করে সরিয়ে নিয়ে বলে, সত্যি বলছি, আমি যদি উষার জায়গায় থাকতুম। কি করতিস তাহলে? শাড়ি পরতিস, গান করতিস? কি করতুম? আহা, কি যে করতুম রে! গান? শিওর, তবে ওই গানটা নয়। ওই যে আর একটা গাছ তুই, আমি এত যে তোমায় ভালোবেসেছি। থাক থাক, ফাজলামো করিস নে। তারপর একদিন দেখলাম উষা বেরিয়ে আসছে জিমিস কিচেন থেকে, সঙ্গে তীর্থঙ্কর। আমি যাচ্ছিলাম কলা মন্দিরে শরৎ শুনতে। দেখলাম উষা হালকা নীল সিল্ক পরেছে, তাতে সাদা রেশমি পাড়, রেশম বুটি, বাঁকার থেকে সরু কাজ করা শাল ঝুলছে। আমার স্টাইলের ভেতর বেমালুম ঢুকে গেছে উষা। আমার শরৎ শোনা হলো না, মাথার ওপর দিয়ে বেরিয়ে গেল সব। এতদিন পর যেন আবছা আবছা বুঝতে পারি কেন উষা আমাকে নকল করত। তীর্থঙ্কর গানের জন্য আমার কাছে আসতো। ওর মনে হয়েছে আমার প্রতি তীর্থঙ্করের দুর্বলতা আছে। কি করে মনে হলো? আমারই তো মনে হয়নি। তীর্থঙ্করকে নিয়ে একটা অস্ফুট প্রত্যাশা আমার তৈরি হয়েছিল ঠিকই, কিন্তু সেটা ওই ভোরবেলার তরীর আলাপের মতো। সরোজ থেকে ধৈবতে যেতে ৮ ঘন্টা, অনেক ঘোরাঘুরি করে সময় নিয়ে এসে যদি কখনো কোমল গান্ধারে দাঁড়ায়। আমি নিজে ওপর পড়া হয়ে কিছু করিনি, ফরমাস মতো গেয়েছি আর গেয়েছি, স্বরলিপির পর স্বরলিপি। চন্দননগরে আমাদের ছাদে যেসব মুহূর্ত তৈরি হতো, সেখানে ফিজিওলজি, ফার্মাকোলজি চৌকাঠের বাইরে দাঁড়িয়ে থাকতো। বকুল ঝরেছে রাশি রাশি, গান আর সুর ঝরেছে তার সঙ্গে, আর কিছু না। এই তীর্থঙ্করকে আমি চিনি না। বাইরে থেকে একটা চেনা বাড়ি দেখে ঢুকে যেন দেখছি অচিন মহল। ডক্টর জেকিলের ভেতর থেকে মিস্টার হাইড বেরিয়ে আসছে। আমার ভেতরের পদধ্বনি প্রচণ্ড শব্দ করে ধোঁয়া ধোঁয়া হয়ে মিলিয়ে যায়। পড়ে থাকে ফাঁকা মাঠ। আমি জানতাম না এই দৃশ্য আমাকে এমন ফাঁকা করে দিতে পারে। আর উষা রাক্ষসী আমার খোলসটা পড়ে রাজকুমারের আসা যাওয়ার পথের ধারে বসে রইল ভালো মানুষ সেজে। রাজকুমারটি এমন যে বুঝতেই পারল না। তবে কি সে খোলসটার প্রেমে পড়েছিল? শাড়ি, টিপ, রবীন্দ্রসঙ্গীত, কিন্তু সেখানেও তো আকাশ পাতাল তফাৎ। অদ্ভুত। সত্যি সে লুকাস, কি বিচিত্র এই প্রেম। ৩-৪টে দিন আমার কেমন শূন্য কেটে গেল। তারপর আত্মস্থ হলাম। আর ফিরে তাকাইনি, না তীর্থঙ্কর দাশগুপ্তর দিকে আর না উষা রামস্বামীর দিকে। কিন্তু উষা আমাকে ছাড়লে তো? তার তীর্থঙ্কর মুগ্ধতার কথা সবিস্তারে আমাকে না বলা পর্যন্ত তো তার স্বস্তি নেই। তীর্থঙ্কর নাকি তাকে পাল্টাবার জন্য উঠে পড়ে লেগেছে। সেটা তোমার ভালো লাগে? তুমি যা সেই উষাকে ভালোবাসলেই তো সেটা আসল। আমি তো এরকমই বুঝি। কি জানি বর্ষা, ইউ ডোন্ট নো হোয়াট ইজ লাভ। ও আমাকে যেভাবে চাইছে গড়ে নিক, আমি ওর কাদামাটি, এনিথিং ইন হিজ হ্যান্ডস। অবাক করলে উষা। তোমার আগেকার অ্যাডভেঞ্চারগুলোর কথা ওকে বলেছ?
ওর কাছ থেকে কি আমি কিছু লুকোতে পারি? ও বলে, সে যা হয়েছে হয়েছে, তুমি এখন পারফেক্ট রবীন্দ্রনাথের নায়িকা। কুমু: সুচরিতা। বর্ষা প্লিজ, আমাকে কুমু সুচরিতার কথা বলো। ওরা তো মোটা মোটা উপন্যাসের নায়িকা, সেগুলো তোমায় পড়ে দেখতে হবে। পড়বো, ইন ট্রান্সলেশন, কিন্তু তুমি একটু ছোট করে বলো। ওদের দুজনের মধ্যে মিলের জায়গাগুলো হলো দুজনেই খুব পবিত্র, সুকুমারী, অত্যন্ত শালীন, ভিক্টোরিয়ান ধাঁচের, কিন্তু বাঙালি ভিক্টোরিয়ান, আলোকপ্রাপ্ত। কুমু গান বাজনার ব্যাপারে সেন্সিটিভ, সুচরিতা ইন্টেলেকচুয়াল ব্যাপারে। কালচার বলতে যা বোঝায় এ যুগে পাবে না। কেন তুমি? না না, আমি ওরকম নই, হতেও চাই না। আমি যা আমি তাই। এ প্রসঙ্গ বন্ধ করো প্লিজ উষা, আমার ভালো লাগছে না। কিন্তু এবার থেকে আমার যন্ত্রণাটা থেমে গেল, কেননা চোখের সামনে দেখলাম একটি রুক্ষ, কর্কশ, পুরুষালী, উদ্ধত, অহংকারী, পশ্চিমে ভাবাপন্ন মেয়ে কিভাবে আস্তে আস্তে নরম, মধুর, বিনত বাঙালিনী হয়ে উঠছে। এই পরিবর্তন একটা বিস্ময়। উষার মতো মেয়ে প্রেমে পড়ে নিজেকে কিভাবে ভেঙে গড়তে পারে প্রথম থেকে দেখলাম। উষা এখন স্টেজে ওঠে, কোরাসে গলা মেলায়, তীর্থঙ্করের বাড়ি সমানে যাতায়াত করে, যাতে ও আর তীর্থঙ্করের পরিবার পরস্পরের সঙ্গে মানিয়ে নিতে পারে। সেজন্যই নাকি এটা হচ্ছে। ক্রমশ ও ওদের বাড়ির একজনই হয়ে উঠল। তীর্থঙ্করের দিদির বিয়ের সমস্ত কেনাকাটা নাকি ওই করেছে শুনলাম। কেন জানি না বিয়েটাতে আমারও নিমন্ত্রণ হয়েছিল। কেন জানি না আমি গিয়েছিলামও। একটা জরি পার সোনালি সিল্কের শাড়ি আর সোনার গয়না পরে উষাকে ঘুরতে দেখলাম। ওর কুচি কুচি চুল কেমন করে কে জানে খানিকটা সোজা হয়েছে, তাতে জুঁই ফুলের মালা। অত গরমে আমি একটা পাতলা সোনালি জরির বুটি দেয়া ঘিয়ে রঙের টাঙ্গাইল পরে গিয়েছিলাম। যেমন বিনুনি করি, গোটা 2 দোলন চাপা গুঁজে দিয়েছিলাম তাতে। দিদিমার মোটা সোনার বাউটি পরা ছিল হাতে। হঠাৎ কে পেছন থেকে ডেকে উঠল, কুমু। ফিরে অবাক হয়ে দেখি তীর্থঙ্কর। কি বললে? আরে বর্ষা, তোকে আমি অন্য একজন বলে ভুল করেছিলাম, সরি। এখন চিনেছ? দূর পাগল, আয় আয়, দিদি তোর জন্য হাঁ করে বসে আছে, তুই চন্দন না পড়ালে বিয়ে করবে না বলেছে। তো আমি যাই, সোহিনীদিকে চন্দন পরিয়ে দিই। যদিও জানতাম না এ কাজটা আমার জন্য বাকি ছিল। এরপর আমি আর ওদের খবর রাখিনি। তখন ইন্টার্নশিপ শেষ হব প্রচণ্ড খাটুনি। উষার খাটুনিও কিছু কম নয়। আমাদের একসঙ্গে থাকার দিন অনেক আগেই শেষ। আমি 3 তলায় কোণের ঘরে থাকি। উষা কোথায় থাকে আমি খবর রাখি না। হয়তো তীর্থঙ্করের বাড়িতেই, দহরম মহরম এমন জায়গায় পৌঁছেছে যে সেটা হতেই পারে। দাশগুপ্তরা হয়তো ওকে গেস্ট রেখেছে আনটিল ম্যারেজ। তারপর একদিন শুনলাম তীর্থঙ্কর যেমন এমডি করে রিসার্চ করছেই। উষা স্কলারশিপ নিয়ে ইংল্যান্ড গেছে। ইলিশ পাতুরির মতো ঘেঁষাঘেঁষি ছিল, এত বিরহ সইবে তো? আমি আর চন্দন প্রথমে বিসি রায় চিলড্রেন্স হসপিটালে যোগ দিয়েছিলাম। শুধু প্রচণ্ড খাটুনি তাই নয়, খাটুনির কোনো মা বাপ নেই। কিছুটা অভিজ্ঞতা সংগ্রহ করে এখন চন্দননগরে আমার বাড়িতেই চেম্বার খুলে বসেছি। আমি আর চন্দন পার্টনার। শিশু চিকিৎসা ছাড়াও জিপি হিসেবেও কাজ করি। ভালোই দাঁড়াচ্ছে জিনিসটা। বিসি রায়ের সঙ্গেও আমাদের যোগাযোগ রয়েছে। এমডি করার পর তীর্থঙ্কর কেন যে বিলেত গেল না আমার মালুম নেই। আরে তোদের মতো ছেলেদের জন্যই তো সাহেবরা হাপিত্তেশ করে বসে আছে। গাদা গাদা পেশেন্ট আসবে, ছড়িয়ে দিবি প্যাথোলজিক্যাল টেস্টের পেখম। ঝাঁঝা করে পাউন্ড এসে যাবে পকেটে। কালো রোগা কৃমি ভর্তি পেট গোয়া ভূত পেতনিদের পেট টিপতে হবে না। যা যা, মেম সাহেবদের খালাস করগে যা। হঠাৎ ওই খবরটা কাউকে বসিয়ে দেবার পক্ষে যথেষ্ট। কিভাবে? আমি ইন্টারেস্টেড নই, তবু চন্দন শোনাতে ছাড়বে না। ডাক্তারদের আবার বিয়ের অভাব। ম্যানড্রেকের বড়ি খেয়েছিল মারাত্মক। তেতলার ছাদের ঘরটা ওদের খুব উঁচুতে, বেশ কয়েকটা ন্যাড়া সিঁড়ি পেরিয়ে নামতে হয়। ইদানিং নাকি ওই ঘরটিতেই থাকতো। ওই সিঁড়ির তলায়ই বডি পাওয়া যায়। হসপিটালে যেতে যেতে
শেষ। না, কোনো সুইসাইড নোট রেখে যায়নি। চন্দনী বলল, উষা রামস্বামী ওখানে শাম আয়ারের সঙ্গে ইনভলভ। অপমানটা বোঝ। তীর্থঙ্করের মতো হীরের টুকরো ছেলের অপমান। ঠিকই, এই তো আসল উষা রামস্বামী। এই উষাকে আমি চিনি। মাঝখানের জন ছিল বিদেশিনী অস্বাভাবিক অভিনেত্রী। রাক্ষসী তার রাক্ষস স্বভাবে ফিরে গেছে বোকা রাজার রাজ্য শ্মশান করে দিয়ে। মৃত তীর্থঙ্করকে আমি দেখতে যাইনি। কেন যাব তাও বুঝিনি। চন্দন গিয়েছিল সর্বঘটে কাঁঠালি কলা। ওরা নাকি তীর্থঙ্করকে বর বেশে সাজিয়েছিল। উষা আসলেই বিয়েটা হবে এরকমই ঠিক ছিল তো। কনের গয়না, শাড়ি, বরের বেশ সব রেডি। ডক্টর রামস্বামী অর্থাৎ উষার বাবার সম্মতিও এসে গিয়েছিল। তীর্থঙ্করের পুরো পরিবার পাথরের মতো চুপ। কেউ তাদের একবারও কাঁদতে পর্যন্ত দেখেনি। একমাত্র ছেলে বিশেষ ব্রিলিয়ান্ট, যার একজন দুর্ধর্ষ ডাক্তার গবেষক হবার কথা ছিল, দেশও তো একজন ডাক্তারকে হারালো। ইস, একটা বাজে মেয়ের জন্য। শিশু চিকিৎসকদের আন্তর্জাতিক কনফারেন্সে আমন্ত্রণ পেয়ে লন্ডনে এসেছি। বিশিরাই থেকে ওরা নাম পাঠায়। চন্দনকে বলেছিলাম, ও কিছুতেই রাজি না। তুই যা। 3 দিন ধরে কনফারেন্স, মোটের উপর থাকার মেয়াদ 7 দিন। এসব কনফারেন্সে যেটা সবচেয়ে কাজের কাজ হয় সেটা হলো স্বগোত্রের মানুষজনের সঙ্গে আলাপ। পেপার শোনার চেয়ে মুখোমুখি পরিচয়ে অনেক নতুন কথা, নতুন আইডিয়ার সন্ধান পাওয়া যায়। ট্রপিক্যাল ডিজিজ নিয়ে আমার একটা পেপার ছিল। অনেকেই খুব আগ্রহ দেখালেন। ওরা শিশু ডায়াবেটিস নিয়ে মাথা ঘামাচ্ছে। আমাদের এখানেও রোগটা থাবা বসাচ্ছে, তবে ওখানে শতকরার হিসেবে অনেক বেশি। সেশন শেষ হয়ে আসছে। কে আমার পিঠে আলতো করে টোকা দিল। চমকে পেছন ফিরে দেখি ব্লু জিন্স, পিঙ্ক শার্ট, কুচি কুচি চুল ক্লিপ দিয়ে আটকানো, ফুলে রয়েছে মুখের চারপাশে। উষা। বর্ষা। ইয়েস, মিসেস আয়ার। ও পেছন দিকে তাকালো। কে মিসেস আয়ার? তোমাকেই বলছি। বাট আই অ্যাম পিওর অ্যান্ড সিম্পল রামস্বামী। তুমি আসছো শুনে চেষ্টা চরিত্র করে ইনভিটেশন জোগাড় করেছি। এর আগে আর সময় হলো না। যাক, ডিনারে যাব একসঙ্গে। আবার একসঙ্গে? এ দুষ্ট গ্রহ দেখি কিছুতেই আমার পিছু ছাড়ে না। চতুর্দিকে গুচ্ছ গুচ্ছ ডাক্তার, তার মধ্যে উষা আমার সঙ্গে এঁটে রয়েছে। শেষ পর্যন্ত স্ক্রুড্রাইভারের পাত্র নিয়ে একান্তে বসি। একথা সেকথার পর উষা বলল, তুমি তীর্থঙ্করকে দেখতে গিয়েছিলে? স্পর্ধা কি এ মহিলার! জিজ্ঞাসা করি, কখন? যখন শেষ শুয়েছিল। ও থেমে থেমে বলল, না। কেন বর্ষা? তোমার যাওয়া উচিত ছিল। আমি তো গিয়েছিলাম, সেই মুহূর্তে না হলেও 2 দিন পরেও। এটা আমার কাছে খবর। তোমার সাহস হলো? আমি খুব আস্তে, প্রায় আত্মগত বললাম। সাহস? ও এত আশ্চর্য হয়ে গেল যে আমিও আশ্চর্য হয়ে গেলাম। কিছুক্ষণ পরও বলল, তোমাকে বিশেষ করে মিট করেছি কেন জানো? একটা জিনিস দিতে। কী জিনিস? তোমার জিনিস, এটুকু বলতে পারি। বাকি সময়টা আমাদের কাজকর্ম নিয়ে কথাবার্তা হলো। কেউ কোনো ব্যক্তিগত প্রসঙ্গে বা স্মৃতিতে ফিরে যেতে চায় না। হোটেলে ফিরে এসে প্রথমেই প্যাকেটটা খুললাম। কয়েকটা পাতলা চিঠির কাগজ ভেতরে। ইমেলের যুগের আগে যেরকম আমরা ব্যবহার করতাম। ডিয়ার কুমু, মাই ডার্লিং, ধরা দিলে না গো তুমি আকাশের পাখি, দুখানি আঁকির পাতে কি যে রেখেছ ঢাকি। আমার পড়াশোনা, জীবন ধারণ, ডাক্তারি, আমার সব ভুল, সবটাই আগা গোড়া ভুল। কুমুই আমার জীবনের একমাত্র সত্য। সে চলে গেছে আর আসবে না। সে জীবনে একবারই আসে। কুমু, ফিরে এসো। কুমু তোমাকে চায়, আর কেউ নয়, কেউ নয়, খালি তুমি, তুমি আর তুমি। তলায় কোনো সই নেই, কিন্তু তীর্থঙ্করের হাতের লেখা আমি চিনি।
উত্তেজিত আঙ্গুলে ডক্টর উষা রামস্বামীর নম্বর ডায়াল করি। বর্ষা বলছি, ভেবেছিলাম কিছু বলবো না তোমাকে, কিন্তু উষা, তুমি কি অসম্ভব নিষ্ঠুর। তোমাকে চেয়ে যে এরকম অবস্থায় পৌঁছে গিয়েছিল, তাকে তুমি এত আঘাত দিতে পারলে? ছি ছি উষা, ছি। ওদিক থেকে উষার খসখসে গলা বলল, কে নিষ্ঠুর বর্ষা? আমি? কে আমাকে চেয়েছিল? কে কাকে আঘাত দিয়েছিল? তুমি কি এখনো কিছু বুঝতে পারছো না? বোঝার কি আছে, এ তো পরিষ্কার। হ্যাঁ, জলের মতো পরিষ্কার আমার কাছে। বর্ষা, তুমি চিরকালই একরকম ব্লান্ট রয়ে গেলে। ও তোমাকে চেয়েছিল, তোমাকে, তোমাকে, শুধু তোমাকে। বলতে বলতে উষার কেমন গলা ভেঙে গেল। নিজেকে একটু সামলে নিয়ে বলল, শেষের দিকে ও ড্রাগ নিতে শুরু করে, হুইস্কির সঙ্গে রামের সঙ্গে মিশিয়ে। কারণ তখন চন্দন তোমাকে পেয়ে গেছে। ওর আর আশা নেই। শোনো, আমি আসছি। আমি স্থাণু হয়ে বসে থাকি। কতক্ষণ পরে জানি না, রিসেপশন থেকে জানালো একজন মহিলা ডক্টর উষা রামস্বামী আমার সঙ্গে দেখা করতে এসেছেন। আমি দেওয়ালের কাঁচের ধারে বসেছিলাম। বাইরের সন্ধ্যের গায়ে গাঢ় বেগুনি রং ধরেছে। রাত 9:30। বর্ষা, বলো, শুনছি। বর্ষা, তুমি এখনো বুঝতে পারছো না? ও আমার মধ্যে তোমাকে খুঁজত, তোমাকে আকর্ষণ করতে চেয়ে আমার সঙ্গে মেলামেশা করত। আমি আমি ওকে অন্ধের মতো ভালোবেসে পাগলের মতো তুমি হবার চেষ্টা করতাম। পুরোটা কি পারা যায়? তুমি বলো। উষার গলা একেবারে ভেঙে গেছে। আমি ওর দিকে তাকাচ্ছিলাম না। আমার কানে ভাসছিল সোহিনীদির বিয়ের দিন পেছন থেকে সেই অতর্কিত ডাক, কুমু। তীর্থঙ্করদা সিঁড়ির মোড়ে, করিডোরে, রাস্তায়। বর্ষা, নোটেশনটা দেখে আমার এই সুরটা একটু তুলিয়ে দিত। বর্ষা, তোদের চন্দননগরের বাড়ি যাব। এবারের অনুষ্ঠান সূচিটা ফাইনাল করতে হবে, ওয়েস্টার্ন লাগাবো। আকাশের দিকে চোখ তুলে ঘাটটা বাঁকা, বাউলের মতো ভঙ্গি করে আমাদের গঙ্গার ধারের ছাদে তীর্থঙ্কর গাইছে, কেন আরও ভালোবেসে যেতে পারে না হৃদয়, আমি এত যে তোমায় ভালোবেসেছি। আরও অনেক কিছু। প্রায় বোঝা গলায় জিজ্ঞেস করি, এত শিওর হচ্ছ কি করে? পরিষ্কার কোনো কথা হয়েছিল তোমাদের মধ্যে? কোনো দিন না, কিন্তু প্রেমিকার মনের চোখে ফাঁকি দেওয়া শক্ত বর্ষা। আমি আর পারছিলাম না। আমার শরীরে আর একজনের জন্য নিষিদ্ধই নেই বন্দনা। ইংল্যান্ডে চলে এলাম। ওর আসার কথা ছিল, আমি জানতাম ও আসবে না। ঠিক এলো না। কিন্তু তারপর আসতে লাগলো, কখনো কুমু, কখনো সুচরিতা বলে এইসব চিঠি। কিন্তু আমি রাগে দুঃখে পুড়িয়ে দিয়েছি বর্ষা। সরি, দে ওয়্যার অল ইয়োর্স। অনেকক্ষণ দুজনে চুপ। শেষে আমিই বলি, তুমি কি জানো তোমাদের আসন্ন বিয়ের কথা ভেবে ওকে বরবেশে সাজানো হয়েছিল? শোনো বর্ষা, ওরা ভেতরের এত কথা জানতেন না। শুধু জানতেন ওদের ছেলে সাংঘাতিক ড্রাগ অ্যাডিক্ট হয়ে গেছে। ইঞ্জেকশন নিত বাড়ির মধ্যেই। ওর চিলেকোঠার ঘরেই সব মজুদ থাকতো। ওইভাবে নেশা করে খাড়া সিঁড়ি দিয়ে পড়ে ও মারা যায়। অ্যান অ্যাক্সিডেন্ট। ওরা নিজেদের এবং ওর সম্মান বাঁচাতে সুইসাইড কথাটা চাউর হতে দিয়েছিল। আমার কাছে ওরা ক্ষমা চান। সেক্ষেত্রে তো অটোপসি হবে। হয়েছিল তো। অমন মাত্রা ছাড়া ডোজ আর নেশারেরাও নেয় না। আমার ধারণা ওটা এক ধরনের সুইসাইড, আত্মহননের ইচ্ছা। তুমি চন্দনের হয়ে গেছে, ও আর কোনো আশা দেখতে পায়নি তো। তাছাড়া তোমাদের আমি দোষ দিই না। আমি নিদারুণ বিস্ময়ে বলি, চিরদিনের আমি চন্দনের হয়ে গেছি? কে বলল? কে আবার বলবে? চন্দনই বলেছে। তাছাড়াও তো জলের মতো পরিষ্কার উষার কাছে, তীর্থঙ্করের কাছে, চন্দনের কাছেও। খালি আমি সামনে খোলা জল ছাড়া কিচ্ছু দেখতে পাচ্ছি না। ফ্লাইটের সময় হয়ে এলো। এবার সিকিউরিটির ঘেরে ঢুকব। তীর্থঙ্করের দ্বিতীয় চিঠির কথাগুলি মাথার মধ্যে ঘুরপাক খাচ্ছিল। কুমু, তোমাকেই চিরকাল ভালোবেসে এসেছি।
তোমার রজনীগন্ধার পুষ্পদণ্ড, তোমার চিকন গৌর নিটল হাতের বরদান। কুমু, তুমি আমার দিবারাত্রির কাব্য। ছুটতে ছুটতে আসছে উষা। আমি ভূমিকাহীন বলে উঠি, উষা, উষা, তুমি ওই শাম আয়ারের সঙ্গে ঘর বাঁধছ না কেন? উষা বিষণ্ণ হাসে আর বলে, আনফর্চুনেটলি দেয়ার হ্যাজ বিন নো আয়ার বর্ষা। বোর্ডিং কার হাতে টানেলে ঢুকতে ঢুকতে হঠাৎ সবটা আমার কাছে জলের মতো পরিষ্কার হয়ে যায়। তুমি তাহলে উপন্যাসের নায়িকার প্রেমে পড়েছিলে তীর্থঙ্কর দাশগুপ্ত। উষা তো নই, আমিও নই। আমি কোনো মতেই তোমার কুমু সুচরিতা নই। সরি, কুমু আমার পক্ষে বড্ড নিরক্ত, সংস্কারবদ্ধ। সুচরিতা বিরক্তিকর রকম ভালো মানুষ, গুডি গুডি। সো গুড বাই তীর্থঙ্কর। হয়তো আমিও যাকে ভালোবেসেছিলাম বহু গুণের আধার হওয়া সত্ত্বেও সে অর্ধেক কল্পনা, বাকি অর্ধেক দেখা যাচ্ছে উন্মাদ। এবং যতই তোমরা ভেবে থাকো এবং চন্দন রায় যতই ছক কষে থাকুক আমি কাকে বিয়ে করব, আদৌ করব কি না, সেটা একদম আমার নিজস্ব ব্যাপার, ব্যক্তিগত। চোখে বড্ড রোদ লাগছে, শাটারটা আমি নামিয়ে দিই। শেষ হলো আজকের গল্প। আবার আসবো অন্যদিন অন্য গল্প নিয়ে। ভালো থেকো।